হাই এভরিওয়ান, আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবছেন, কিন্তু কিভাবে ইনভেস্ট করতে হবে তা আপনার জানা নেই। এক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ মিউচুয়াল ফান্ড মন্ত্র আপনাদের হাতে ধরে সমস্ত জিনিস শিখিয়ে দেবে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো ব্যক্তি একটি মিউচুয়াল ফান্ডকে সিলেক্ট করবে এবং সেই সিলেকশনের প্রসেস আমি ডিটেল আলোচনা করেছি। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হাই এভরিওয়ান, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। দেখুন, বাজারে প্রায় ৫,০০০ মিউচুয়াল ফান্ড আছে, তাই আপনি যদি কোনো নতুন বিনিয়োগকারী হন তাহলে আপনার পক্ষে সত্যিই খোঁজা মুশকিল হবে এই ৫,০০০ মিউচুয়াল ফান্ডের মধ্যে থেকে সঠিক মিউচুয়াল ফান্ড, আপনার চাহিদা অনুযায়ী সঠিক মিউচুয়াল ফান্ড। তাই মিউচুয়াল ফান্ড খোঁজার জন্য কিছু প্যারামিটারকে সিলেক্ট করতে হয়। আমি ভিডিওতে বিভিন্ন প্যারামিটার নিয়ে আলোচনা করেছি। এই প্যারামিটারের উপর বেস করে আপনাকে মিউচুয়াল ফান্ড সিলেকশন করতে হবে। এই প্যারামিটারগুলি হলো, প্রথম, অ্যানুয়ালাইজড রিটার্ন। দেখুন, আমাদের প্রত্যেকেরই একটা ভুল কনসেপ্ট থাকে যে মিউচুয়াল ফান্ড এক বছরে কত রিটার্ন দিচ্ছে সেইটা দেখে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। এটা ভাগ্যের উপরেও, মানে ফান্ড ম্যানেজারের ভাগ্যের উপরেও কিন্তু এটা নির্ভর করে। ধরুন, ফান্ড ম্যানেজার যেই সময় ফান্ডে ইনভেস্ট করছে সেই সময় আমাদের মার্কেট আপ ট্রেন্ড আছে, অর্থাৎ মার্কেটে তেজি মার্কেট যাকে বলে সেই মার্কেট আছে, তাহলে অবশ্যই এক বছরের রিটার্ন অবশ্যই অনেক বেশি হবে। তাই আমরা এক বছরের সাথে সাথে তার ৩ বছর এবং ৫ বছরের রিটার্ন এবং ১০ বছরের রিটার্নও লক্ষ্য করব। এতে করে আমরা ওই ফান্ডের পারফরমেন্স কীরকম সেই সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা হবে। এবার আসা যাক অ্যানুয়ালাইজ রিটার্ন নিয়ে। দেখুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আমি একটা ফান্ড চুজ করেছি ফর এডুকেশনাল পারপাস। দেখুন, এর এক মাসে রিটার্ন কত, 2.76%, 6 মাসের রিটার্ন কত, -5.43%, এক বছরের রিটার্ন 12.94%, 3 বছরের রিটার্ন 20.96%, 5 বছরের রিটার্ন 31.2% এবং 10 বছরের রিটার্ন 14.84%। অর্থাৎ যত দিন মানে আমি বেশি ইনভেস্টমেন্ট থাকবে ততদিন তার রিটার্নটা কিন্তু তত বেশি। সুতরাং আমি প্রথমেই বলেছিলাম যে এক বছর বা 6 মাস বা 1 মাসের রিটার্ন দেখে কখনোই ইনভেস্ট করা ঠিক হবে না। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হলো রোলিং রিটার্ন, মানে 2 নম্বরের রোলিং রিটার্ন। রোলিং রিটার্ন কি? রোলিং রিটার্ন 3 বছর অন্তর অন্তর ক্যালকুলেশন হয়। ধরুন, আমি 1 জানুয়ারি 2020 সাল থেকে কোনো একটা ফান্ডের রোলিং রিটার্ন আজকের ডেট অর্থাৎ এপ্রিল 2025 সাল পর্যন্ত ক্যালকুলেশন করব। তাহলে প্রথম 3 বছর করে করে আমার রোলিং রিটার্ন ক্যালকুলেশন হবে। তাহলে 1 জানুয়ারি 2020 সাল থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত একটা রিটার্ন ক্যালকুলেশন হবে। নেক্সট, 2 জানুয়ারি 2020 থেকে 1 জানুয়ারি 2024 সাল পর্যন্ত একটা রিটার্ন ক্যালকুলেশন হবে। এরপরে কত, 3 জানুয়ারি 2020 সাল থেকে 2 জানুয়ারি 2024 সাল পর্যন্ত একটা রিটার্ন ক্যালকুলেশন হবে। এভাবে অসংখ্য রিটার্ন ক্যালকুলেশন হতে হতে থাকছে। এই রিটার্নের উপর বেস করে আমার রোলিং রিটার্ন ক্যালকুলেশন করা হয়। রোলিং কোনো ফান্ডের অ্যাভারেজ রিটার্ন এবং তার রোলিং রিটার্ন যদি মোটামুটি একই থাকে তাহলে ফান্ডটা আমার স্টেডি ধরা হবে বা কনসিস্টেন্ট ধরা হয়। অর্থাৎ রোলিং রিটার্ন যখন আমার অ্যাভারেজ রিটার্নের কাছাকাছি থাকে তখন সেই ফান্ডটা হচ্ছে কনসিস্টেন্ট ফান্ড। এবার একটি উদাহরণ দেওয়া যায়। ধরুন, A এবং B দুটো ফান্ড আছে। এই দুটো ফান্ডের অ্যাভারেজ রিটার্ন মনে করি সেম আছে, ধরা যাক 18%। এই দুটো ফান্ডেরই রিটার্ন ধরা যাক 18% আছে। তাহলে A ফান্ডের ক্ষেত্রে আমার রোলিং রিটার্ন ধরুন কোনো সময় 2%, কোনো সময় 50%, কোনো সময় 5%, কোনো সময় 60%, এরকম রিটার্ন আসছে। এবং B ফান্ডের ক্ষেত্রে আমার রিটার্ন আসছে কোনো সময় 17, কোনো সময় 20, কোনো সময় 16, এরকম রিটার্ন আসছে। তাহলে অবভিয়াসলি দেখা যাচ্ছে ফান্ড বি এর
রোলিং রিটার্ন সবসময় অ্যাভারেজ রিটার্নের কাছাকাছি থাকছে, অর্থাৎ ফান্ড বি ফান্ড এর তুলনায় অনেক বেশি কনসিস্টেন্ট। এবারে আপনারা ডেসক্রিপশন বক্সে নিচে লিখে জানান কোন ফান্ডটাকে আপনি সিলেক্ট করবেন, এ ফান্ড নাকি বি ফান্ড। যদি এ হয় তাহলে কমেন্টসে লিখে জানান এ, যদি বি হয় তাহলে কমেন্টসে লিখে জানান বি। দেখুন রোলিং রিটার্ন আমি এই স্ক্রিনে আরও ভালো করে বোঝাতে চাইছি। দেখুন আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে এটা আপনাদের কাছে বোঝাচ্ছি, আপনারা যে কোনো ওয়েবসাইটে আপনি এটা রিসার্চ করতে পারেন। ধরুন ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে আমি দুটো ফান্ড সিলেক্ট করেছি, একটা নিপ্পন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ আর একটা হচ্ছে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ। এই দুটোর টাইম ধরেছি আমি 3 বছর। 3 বছরের রোলিং রিটার্ন আমি ক্যালকুলেশন দেখছি। দেখুন পরাগ পারেখের অ্যাভারেজ রোলিং রিটার্ন হচ্ছে কত, 16.41%। নিপ্পন ইন্ডিয়া সেখানে অ্যাভারেজ রোলিং রিটার্ন 13.80%। অর্থাৎ পরাগ পারেখের অ্যাভারেজ রিটার্ন রোলিং রিটার্ন নিপ্পন ইন্ডিয়ার অ্যাভারেজ রোলিং রিটার্নের চেয়ে অনেকটাই বেশি। এবারে দেখা যাক বিভিন্ন রেঞ্জের মধ্যে কোন ফান্ড কতবার ফ্লাকচুয়েট করেছে। দেখুন নেগেটিভ রিটার্নে কোনো ফান্ডই ফ্লাকচুয়েট করেনি। 0 থেকে 8%-এর মধ্যেও কোনো ফান্ড, না পরাগ পারেখ না নিপ্পন ইন্ডিয়া, কোনো ফান্ডই ফ্লাকচুয়েট করেনি। 8 to 10%-এর মধ্যেও না পরাগ পারেখ না নিপ্পন ইন্ডিয়া কোনো ফান্ডই ফ্লাকচুয়েট করেনি। 10 থেকে 12%-এর মধ্যে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড কোনো ফ্লাকচুয়েট করেনি, কিন্তু নিপ্পন ইন্ডিয়া 9.52% টাইমস ফ্লাকচুয়েট করেছে। 12 থেকে 15%-এর মধ্যে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড 23.81% টাইমস ফ্লাকচুয়েট করেছে, হোয়ারাস নিপ্পন ইন্ডিয়া 71.43% টাইমস ফ্লাকচুয়েট করেছে। আবার 15 থেকে 20%-এর মধ্যে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড 76.19% টাইমস ফ্লাকচুয়েট করেছে, নিপ্পন ইন্ডিয়া সেখানে 19.05% টাইমস ফ্লাকচুয়েট করেছে। 20%-এর অ্যাবাভ কোনো ফান্ডই ফ্লাকচুয়েট করেনি। এবারে মজার বিষয় দেখুন পরাগ পারেখের অ্যাভারেজ রিটার্ন রোলিং রিটার্ন কত, 16.41%, এবং সবচেয়ে বেশিবার ফ্লাকচুয়েট করেছে কোন রেঞ্জের মধ্যে, 15 থেকে 20%-এর মধ্যে। অর্থাৎ পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড তার যে অ্যাভারেজ যে রেঞ্জ আছে সেই রেঞ্জের আশেপাশেই ফ্লাকচুয়েট করছে, অর্থাৎ ফান্ডটি স্টেডি রিটার্ন দিচ্ছে। অনুরূপে নিপ্পন ইন্ডিয়াও অ্যাভারেজ রিটার্ন কত, 13.80%, এবং নিপ্পন ইন্ডিয়া 12 থেকে 15%-এর মধ্যে সবচেয়ে বেশি 71.43% টাইমস রিটার্ন দিচ্ছে। অর্থাৎ নিপ্পন ইন্ডিয়াও কিন্তু স্টেডি রিটার্ন জেনারেট করছে, যদিও পরাগ পারেখের অ্যাভারেজ রোলিং রিটার্ন নিপ্পন ইন্ডিয়ার অ্যাভারেজ রোলিং রিটার্নের চেয়ে অনেকটা বেশি। নাম্বার 3 হলো বেঞ্চমার্ক রিটার্ন। ধরুন প্রত্যেক মিউচুয়াল ফান্ডই কোনো না কোনো ইন্ডেক্স বা কোনো বেঞ্চমার্ককে ফলো করে। ওই মিউচুয়াল ফান্ডের রিটার্ন ওই বেঞ্চমার্ক বা ওই ইন্ডেক্সের রিটার্নের থেকে যতটা বেশি হয় তার উপর বেস করে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। নেক্সট হলো বিটা। দেখুন বিটা হলো মিউচুয়াল ফান্ডের রিস্ক মেজারমেন্ট করা হয়, এবং রিস্ক মেজারমেন্ট জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রিস্ক মেজারমেন্ট নিয়ে বলতে গেলে একটি গোটা ভিডিও লাগে। যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে রিস্ক লিখে নিচে ডেসক্রিপশন কমেন্টসে লিখুন, তাহলে আমি বুঝে যাব, তাহলে আমি রিস্ক নিয়ে মিউচুয়াল ফান্ডের রিস্ক মেজারমেন্ট নিয়ে আমি ভিডিও বানাবো। তাও সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করছি। বিটা হলো মার্কেট ফ্লাকচুয়েশনের সাথে সাথে, অর্থাৎ মার্কেট আপ এবং ডাউন এর সাথে সাথে আমার ওই ফান্ড কতটা আপ এবং কতটা ডাউন হয় সেটি হচ্ছে তার বিটা। ধরুন একটা উদাহরণের সাহায্যে বোঝা যায়। ধরুন দুটো ফান্ড আছে এ এবং বি। দুটো ফান্ডের বিটা, এ ফান্ডের বিটা মনে করি 0.8 এবং বি ফান্ডের বিটা মনে করছি 1.5। তাহলে মার্কেট যখন 10% আমার আপ এবং ডাউন হতে থাকে তখন এ ফান্ড 8% আপ এবং 8% ডাউন হতে পারে। অর্থাৎ মার্কেটের ফ্লাকচুয়েশনের সাথে সাথে আমার এ ফান্ডের ফ্লাকচুয়েশন অনেকটাই কম। অনুরূপে বি ফান্ডে কি হচ্ছে, মার্কেট যদি আমার 10% আপ এবং 10% ডাউন হয় তাহলে বি ফান্ড 15% আপ এবং 15% ডাউন হবে। অর্থাৎ মার্কেট ফ্লাকচুয়েশনের থেকে অনেক বেশি ফ্লাকচুয়েট করবে।
অর্থাৎ কোনো ফান্ডের বিটা যত একের চেয়ে কম হবে সেইটা তত ভালো হবে। অর্থাৎ এখানে এ ফান্ডের বিটা যেহেতু 0.8 অর্থাৎ একের নিচে, তাই এ ফান্ড অনেক বেশি রিস্ক কম। মানে কি, এ ফান্ডের ক্ষেত্রে কি আছে, মার্কেট যদি আমার 10% আপ ডাউন করে, এ ফান্ড হচ্ছে আমার 8% আপ ডাউন করবে, অর্থাৎ অনেক সেফ, অনেক রিস্ক কম। কিন্তু বি ফান্ডের ক্ষেত্রে কি হচ্ছে, মার্কেট যদি আমার 10% আপ ডাউন করে, ও 15% আপ ডাউন করবে, অনেক বেশি রিস্কি। 5 নম্বর হলো AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। অর্থাৎ কোনো একটি মিউচুয়াল ফান্ড সমস্ত ইনভেস্টরদের সমস্ত ইনভেস্টমেন্ট জড়ো করে যত টাকা সে ম্যানেজ করে, সেইটা হচ্ছে সেই ফান্ডের AUM বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। দেখুন, ফান্ড যখন খুব ভালো পারফর্ম করে তখন বিভিন্ন ইনভেস্টর ওই ফান্ডে বিনিয়োগ করতে থাকে, ফলে তার AUM অনেকটা বেড়ে যায়। এরপরে 6 নম্বর হলো শার্প রেশিও। এটিও একটি শার্প রেশিও এটিও একটি রিস্ক মেজারমেন্ট করে। তাহলে শার্প রেশিওর ক্ষেত্রে আমরা নিউমারেটরে রাখবো রিটার্ন এবং ডিনিউমারেটরে রাখবো রিস্ক। অর্থাৎ শার্প রেশিও যদি 1-এর বেশি হয়, তার মানে আমি কম পরিমাণ রিস্ক নিয়ে বেশি পরিমাণ রিটার্ন জেনারেট করব। আবার শার্প রেশিও যদি 1-এর কম হয়, তাহলে বেশি পরিমাণ রিস্ক নিয়ে আমি কম পরিমাণ রিটার্ন জেনারেট করব। অর্থাৎ শার্প রেশিও 1-এর যত বেশি হবে, সেই মিউচুয়াল ফান্ডের রিস্ক তত কম এবং রিটার্ন বেশি। সেই মিউচুয়াল ফান্ডে কম রিস্ক নিয়ে আমি বেশি রিটার্ন জেনারেট করতে পারবো। নেক্সট 7 নম্বর হলো এক্সপেন্স রেশিও। দেখুন, প্রতিটা মিউচুয়াল ফান্ড চালাতে একটা খরচ আছে। ধরুন তাদের অফিস এক্সপেন্সেস, স্টাফদের স্যালারি, ফান্ড ম্যানেজারের স্যালারি, এইসব খরচ বহন করতে হয়। এই খরচের জন্য কিছু পরিমাণ চার্জ আপনাদের কাছ থেকে বহন করে। এই চার্জটিকে বলা হয় এক্সপেন্স রেশিও। যদিও সেবি এক্সপেন্স রেশিওর একটা লিমিট ঠিক করে রেখেছে, তাতেও আপনারা ইনভেস্ট করার আগে এক্সপেন্স রেশিও অবশ্যই দেখে রাখবেন। যে ফান্ডের এক্সপেন্স রেশিও যত কম, সেই ফান্ডে রিটার্ন আপনি তত বেশি পাবেন। তাই ফান্ডে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনি এক্সপেন্স রেশিওটা দেখে রাখবেন। এক্সপেন্স রেশিও জেনারেলি 1-এর কম থাকা মানে ভালো। পরিশেষে বলা যায়, এটি একটি এডুকেশনাল ভিডিও, এটি কোনো রকমই কোনো রেকমেন্ডেশন নয়। তাই আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় অবশ্যই বুঝে সুঝে তবেই ইনভেস্ট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। এছাড়া ভিডিওটি বুঝতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে লিখে আমাকে জানাবেন, আমি অবশ্যই তার উত্তর দেব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আর নয়, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, শুভ পয়লা বৈশাখ।